তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। উত্তরের ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, এখন গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে মির্জা ফখরুল। প্রশাসন ক্যাডারের আধিপত্য দূর করে বৈষম্য নিরসন চায় আন্তঃক্যাডার পরিষদ। ঢাকায় ২৫ ক্যাডারের সমাবেশ। বগুড়ায় ২ টাকার ফুলকপি ঢাকায় বিক্রি হচ্ছে ৪০ টাকায়। সরকারের আমন ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা ব্যর্থ হবার আশঙ্কা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানী ঢাকায় এমন চিত্র তখনই দেখা যায় যখন শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। ঠান্ডা সহ্য করতে না পেরে এভাবেই আগুনের পাশে বসে শীত নিবারণের চেষ্টা। শীতের কারণে স্বাভাবিক কাজ করতে পারছেন না বৃদ্ধ কুদ্দুস আলী। কাম কর্ম করতে হাত পা লারণ জানা, শ্বাসকষ্ট তো ধরে আছে ঠান্ডায়, বিভিন্ন রোগে ধরে গেছে। এবছর ঢাকায় শীতের তীব্রতা অনেক বেশি, সাথে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে দিনের আলোতেও বেশি শীত অনুভূত হচ্ছে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের সবচেয়ে কম তাপমাত্রা। তীব্র এই শীতের কারণে খেটে খাওয়া মানুষের বিপদ বেড়েছে কয়েক গুণ। কাজ কামে যাই যে শীতের লেগে যাইতে পারি না, শীত বেশি লাগে। ইনকামের তো দরকারই ভাই, শীতের লেগে যাবারই হইতেছি না, শীত বেশি, ঠান্ডা বাতাস। যখন খালি গাড়ি চালাই তখন শীত করে, যাত্রী কম নাই, শীতে বাইরে মানুষ বাইরে বেড়ে না। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্ট বেড়েছে। মেনলি বেড়াতে আসছি ঢাকাতে, আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা। বিশেষ করে আজকে এবং গতকালকে 2 দিন বেশি ঠান্ডা। ঠান্ডাতে প্রবলেম হচ্ছে মূলত কি, বাচ্চারা তো ঠান্ডাটা হয়ে সর্দি হয়ে যাচ্ছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। প্রতিদিন অনেক পেশেন্ট বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে আসতেছে। জটিল পেশেন্টদেরকে আমরা ভর্তি করতেছি। শ্বাসকষ্ট এবং বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, বয়স্কদের সিওপিডি, অ্যাজমা আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়া পূর্বাভাস বলছে, সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে শীতের তীব্রতা আরও বাড়বে। আগামী 7 তারিখ পর্যন্ত কর্মসূচি চলবে। এরপরে তো যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। যখনই দিনের তাপমাত্রা বাড়বে, মানুষের মধ্যে যে দিনের বেলা যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, এই তীব্র শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, তবে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গা এখনো রয়েছে ব্যর্থতা। অঙ্গীকার ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা হেরে যেতে পারি না। দিনাজপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফারুক হোসেনকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেই কলেজে 6 বছর অর্থনীতির শিক্ষক ছিলেন তিনি। বক্তৃতায় মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, তারা যারা রাজনীতি করছেন তাদের ব্যর্থতা হলো 53 বছরেও দেশকে প্রেমময় করে গড়ে তুলতে না পারা। তিনি বলেন, কিছুদিন আগেও এদেশের মানুষ যে গর্বিত জাতি সে কথা বলতেও পারেনি, তবে এখন আশা জেগে উঠেছে, সবাই স্বপ্ন দেখছে।
আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যারা রাজনীতি করছি ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে নিজেদের নিরঙ্কুশ করতে চেয়েছিল, যাতে কেউ কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, কিন্তু দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তা নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট, সত্য, সুন্দর পথ নির্ধারণের আহ্বান বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতি জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিন। জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। যারা ক্ষমতায় থাকার জন্য হত্যা, দুর্নীতি, লুটপাটকে বেছে নেয় তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুম করেছেন, সাধারণ মানুষকে কোন গুম করেছেন, শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে তাদের মতামতের প্রতিফলন দেখতে চান প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। এবারও প্রশাসন ক্যাডারের একচ্ছত্র আধিপত্য দূর না হলে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেন তারা। সকালে রাজধানী ঢাকায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা না পাওয়া সহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাছ থেকে বঞ্চনার কথা তুলে ধরা হয়। বিস্তারিত রোকনউদ্দিনের রিপোর্টে। 25 ডিসেম্বর সমাবেশ করে উপসচিব পদে পদোন্নতিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাতিল, এমনকি কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। আর শুক্রবার সমাবেশ করলেন বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। মূল দাবি বৈষম্য দূর করা। সমাবেশে বক্তারা তুলে ধরেন কিভাবে বছর বছর পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা, এমনকি সম্মানের ক্ষেত্রেও তাদের পেছনে ফেলে রাখা হয়েছে। প্রশাসন ক্যাডারই কর্তৃত্ববাদের মাধ্যমে তা জিইয়ে রেখেছে, আর সামনের দিনেও একই পথে হাঁটতে চায় বলেও মনে করেন তারা। তারা শাসকের ভূমিকায় রয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সমতায়, মর্যাদায়, সম্মানে সব জায়গায় তারা এই 25 ক্যাডারকে বঞ্চিত করেছে। কত মানুষের মধ্যে ক্ষোভ আছে, কত মানুষ বঞ্চিত, কত মানুষ অসম্মানিত। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রযন্ত্রের বিশেষ এক শ্রেণীর কাছে প্রভুত্ববাদ হয়ে দাঁড়িয়েছে একটা নির্লজ্জ ফ্যাশনের। চারপাশ ঘিরে থেকে প্রশাসন ক্যাডাররা অন্য ক্যাডার, এমনকি জনমানুষের কাছ থেকেও সরকারকে বিচ্ছিন্ন করে রেখেছে বলে দাবি করেন আলোচকরা। পেশাভিত্তিক তার যে কন্ট্রিবিউশন, সেটা তারা যদি স্ব ক্যাডার বা স্ব মন্ত্রণালয়ে রাখতে পারে, তাহলেই জনবান্ধব সিভিল সার্ভিস তৈরি হবে। ক্যাডার সার্ভিসে থাকার ফলে সুপিরিয়র সার্ভিস স্কুলের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়ে যে সুযোগ ছিল,
সেই রাস্তা বন্ধ করার চেষ্টা চলছে বলে আমরা মনে করছি। এবারও বৈষম্য দূর না করলে চাকুরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। এই অন্যায়গুলি ক্রমাগত চলতে পারবে না, এগুলি একটা সময় বিস্ফোরণ হবে এবং তখন কিন্তু এই প্রশাসন ক্যাডারের নিজেরা এককভাবে আদায় করে নেওয়া এগুলি সবই কিন্তু একসময় আপনাদেরকে বুমেরাং হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। আর এ দ্বারা অব্যাহত থাকলে আমরা চাকরিবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বৈষম্য নিরসন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে সরকারের সহযোগিতাও চান সবাই। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন বিভাগ সংস্কারে প্রথম দফায় গঠিত 6টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুক্রবার বিকেলে এটি জানানো হয়। এর মধ্যে জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন দেবার তারিখ 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দেবার মেয়াদ 31 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত 3 অক্টোবর এসব কমিশন গঠন করা হয়, যাদের 90 দিনের মধ্যে প্রতিবেদন দেবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক উল্লেখ করে সব ছাত্র সংগঠনের সাথে বসে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান উপাচার্য। 2024-25 সেশনে 33তম ব্যাচের বিবিএর ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। বিবিএ বিভাগে 120টি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 10,278 জন। এর মধ্যে 5,996 জন পুরুষ ও 4,282 জন নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 15 জানুয়ারি। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি রাজধানীতে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। সবজি ভেদে দামের ব্যবধান প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত। বগুড়ায় 2 টাকার ফুলকপি ঢাকায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষকরা দাম পান না। মেজবা হাসান জানাচ্ছেন বিস্তারিত। বগুড়ার রাজাবাজার, শীতকালীন সবজির সমারোহ যেমন বেশ, তেমনি দামও হাতের নাগালে। একটি ফুলকপি মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা। দিন কয়েকের ব্যবধানে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক। তবে সাধ্যের মধ্যে সবজি কিনতে পেরে খুশি ভোক্তারা। কপি গাছ কাটে ভাল দিচ্ছে, দাম হয় না থেকে খাজনা ভ্যান ভাড়া দিয়ে 200-100 টাকা হাতত যায়। আলু সবজি সবকিছু দামই কম, আমার বেশ স্বস্তি পাচ্ছি বাজার করতে এখন। রাজধানীর কারওয়ান বাজার, উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে আনা পণ্য পাইকারি দামে বিক্রি হয় এই বাজারে। 2 টাকার সেই ফুলকপি এই বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। যদিও এত দাম বৃদ্ধি কেন, তার কোনো সদুত্তর নেই এই বিক্রেতার কাছে। ফুলকপি ভালো মন্দ অনেক আছে, ফুলকপিতে বিভিন্ন কোয়ালিটিতে বিক্রি হয়, বিভিন্ন দামে বিক্রি হয়। 2 টাকা না, আমরা 20 টাকাও পাচ্ছি না। খুলনার তুলনায় এখানে একটু বেশি, খুলনায় আরো সস্তা। রাজধানীর বাজার ভেদে এর দাম আরো বেড়ে যায়। বেগুন মান ভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, নতুন আলু 40 টাকা। তবে মৌসুম হিসেবে দাম বেশি বলছেন ক্রেতারা। এখনো মানুষের সহনীয় পর্যায়ে আসেনি। আয়ের অনুযায়ী, ইনকাম অনুযায়ী খরচ বাইরে গেছিল, একটু স্বস্তি পাইছে। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেড়েছে সোনালী মুরগির দাম, ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগি। সোনালী আপনার 350, আবার হাইব্রিড যেটা আছে 330, আর ব্রয়লার আপনার বড়গুলো আছে আপনার 200, ছোট সাইজ আছে 190, 200। 50 টাকা একটু কমছে, কিন্তু দেখা যায় যে না, সেই 60 টাকা করে নিতে হলো। সরকার বাড়াইছে 8 টাকা, তাতে সবাই পর্যাপ্ত পরিমাণ দিতেছে না। রূপচান্দা আজকে প্রায় 10 দিন যাবত বাজারে তেলে নাই।
এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 10 দিনের ব্যবধানে বেড়েছে চালের দাম। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবছর সরকারের আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের সাথে চুক্তি হলেও লোকসানের কারণ দেখিয়ে আমন ধান সরবরাহ করতে চাইছেন না নওগাঁর মিল মালিকরা। তাদের অভিযোগ, সরকার যে দামে চাল কিনছে তাতে কেজি প্রতি তাদের 5 থেকে 7 টাকা লোকসান হবে। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন মিল মালিকরা চাল দিতে বাধ্য। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। এখানকার বেশিরভাগ মিল মালিকদের সাথে আমন চাল ক্রয়ে চুক্তি করেছে সরকার। মিল মালিকদের কাছ থেকে সরকার প্রতি কেজি আমন চাল কিনবে 47 টাকা কেজি দরে। মিল মালিকদের দাবি, বর্তমানে ধানের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে ধান। এতে কেজি প্রতি তাদের 5 থেকে 7 টাকা লোকসান গুনতে হবে। চলতি মৌসুমে নওগাঁ জেলা থেকে 17,500 মেট্রিক টন চাল কিনবে সরকার। বিগত বছরগুলোতে শতভাগ সংগ্রহ সম্পূর্ণ হলেও এবারের চিত্র ভিন্ন। অন্তত 20% মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সরকার সাথে কোনো ধরনের চুক্তিতে যায়নি। 20% মিল মালিক চুক্তি করে নাই। যারা চুক্তি করেছে তারা চাউল সরবরাহ করতেছিল। বাজারটা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে আমাদের উৎপাদন ব্যয়, সরকারের যে চাউলটা আমরা সরকারি খাদ্য গুদামে সরবরাহ করছি, তার উৎপাদন ব্যয় প্রায় 53 টাকা থেকে 54 টাকা, আর সরকার আমাদের দিচ্ছে 47 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে আমাদের 7 থেকে 8 টাকা লস গুনতে হচ্ছে। বাজারে ধান চালের দাম বেশি থাকায় মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সময়মতো সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে পারছে না বলে স্বীকার করলেন এই সরকারি কর্মকর্তা। 2 মাস মতো সময় আছে, এর মধ্যে আমার সমস্ত চাল তারা আমার গোডাউনে দিয়ে দেবে। আর আমরা মিল বা অন্যান্য জায়গাও আমরা তদারকি করছি যাতে চাউলের দামটা আরও কমানো যায় এবং মিলাররা যাতে আরও দ্রুত গতিতে চাউল দিতে পারে। আমরা চেষ্টা করতেছি শতভাগ সংগ্রহটা যেন হয় এবং সেই মোতাবেক আমরা মিলের দিকে গুদামে চাউল দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি। তবে এখন পর্যন্ত 45% চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। আমন সংগ্রহ মৌসুমে নওগাঁ জেলায় আমাদের 20,500 মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা ছিল। আমরা 17,500 চুক্তি করতে পেরেছি। তো এর ভিতরে আমরা এ পর্যন্ত প্রায় 7,000-এর উপরে সংগ্রহ করেছি। সারা দেশে ধান চাল সংগ্রহ চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক। যারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। আওয়ামী লীগ ছিল ভারত মনোনীত সরকার উল্লেখ করে মুফতি রেজাউল করিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামীতে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সমতার ভিত্তিতে। দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। তাম বিশ্বের মধ্যে 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এই দুর্নীতিবাজদেরকে আবার ক্ষমতার মস্তদে বসিয়ে আমরা তামাশা দেখব, এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খাতমে নবুয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক খাতমে নবুয়াত মহাসম্মেলন। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে এবং কোরআন সুন্নাহ না মেনে ইসলাম ধর্ম প্রচার করছেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এ সময় আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খাতমে নবুয়াত বাংলাদেশ এর নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কাদিয়ানী সম্প্রদায়কে নিষিদ্ধ করার দাবি তুলে ধরেন।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় কমেছে। এনবিআর এর প্রাথমিক তথ্য বলছে নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে 25,360 কোটি টাকা। আগের বছরের নভেম্বরের তুলনায় যা 8.95% কম। আর চলতি অর্থ বছরের 5 মাসে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায় 2.62% কমে 1,30,000 কোটি টাকা হয়েছে। গত জুলাই আগস্টে দেশব্যাপী গণ অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা দূর হবার পরও নভেম্বরে দেশের রাজস্ব আদায় কমল। অন্যদিকে রাজস্ব আয় বাড়াতে আইএমএফ এর পরামর্শে নতুন করে 43 পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, উত্তরের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, এখন গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে, মির্জা ফখরুল। প্রশাসন ক্যাডারের আধিপত্য দূর করে বৈষম্য নিরসন চায় আন্ত ক্যাডার পরিষদ, ঢাকায় 25 ক্যাডারের সমাবেশ। বগুড়ায় 2 টাকার ফুলকপি ঢাকায় বিক্রি হচ্ছে 40 টাকায়, সরকারের আমন ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা ব্যর্থ হবার আশঙ্কা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।